আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। যে কোনো সময় খুন হতে পারেন বলে আশঙ্কার কথা জানিয়েছিলেন মুসাব্বির। জানাবো সরকার, ইসি ও বিএনপিকে চাপে রাখার কৌশল, নতুন পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান, বলছেন দুলু। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। যে কোনো সময় খুন হতে পারেন বলে আশঙ্কার কথা জানিয়েছিলেন মুসাব্বির। গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির আগে আশঙ্কা করেছিলেন যে তাকে যে কোনো সময় খুন করা হতে পারে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে মুসাব্বিরের মরদেহ গ্রহণকালে এই তথ্য জানান তার স্ত্রী সুরাইয়া বেগম। সুরাইয়া বলেন, প্রায়ই মুসা বলতেন, ওকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, তার অনেক শত্রু তৈরি হয়ে গেছে, কে কোন দিক থেকে তারে মেরে ফেলবে সেটা বলাও যাবে না। তবে পরিবারকে তিনি এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাতেন না বলে উল্লেখ করেন তার স্ত্রী। সুরাইয়া জানান, মুসাব্বির সবসময় সতর্কভাবে চলাফেরা করতেন, কোথাও গেলে সঙ্গে লোকজন রাখতেন। গতকাল প্রথমবার তার উপর সরাসরি হামলা হলো। সেই হামলায় তাকে গুলি করা হয় এবং তিনি মারা যান। মুসাব্বিরের স্ত্রী বলেন, বুধবার বিকেল 4:30টার দিকে তিনি বাসা থেকে বের হন। রাত 10টা থেকে 11টার মধ্যে বাসায় ফেরার কথা ছিল। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সভার কারণে প্রায়ই তার বাসায় ফিরতে দেরি হতো। দেরি হলে তিনি পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে জানাতেন। সুরাইয়া জানান, রাজনৈতিক কোনো বিষয় নিয়ে মুসাব্বির পরিবারের সঙ্গে খুব বেশি আলোচনা করতেন না, সবকিছু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতেন। এখনও শনাক্ত হয়নি খুনি। রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় মুসাব্বিরকে গুলি করে হত্যার পর দুই দুর্বৃত্তকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, হত্যাকারীরা ঘটনার আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়ে ওত পেতেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের 24 ঘণ্টা পেরিয়ে গেলেও ওই দুজনের কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুর করিম জাগো নিউজকে বলেন, আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং পলাতক দুজনকে শনাক্তের কাজ চলছে। মুসাব্বির ওই এলাকায় থাকতেন না, তিনি থাকতেন অন্য এলাকায়। তার স্ত্রী জানিয়েছেন, তিনি মাঝে মাঝে তেজতুরি বাজার এলাকায় যেতেন। সরকার, ইসি ও বিএনপিকে চাপে রাখার কৌশল, নতুন পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা। বেশ কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও নির্বাচন সামনে রেখে ফের নানা তৎপরতা শুরু হয়েছে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে মহল বিশেষ নতুন পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। সাম্প্রতিক কিছু ঘটনা সেরকম কিছু জানান দিয়েছে। দেশে অহরহ ঘটছে রাজনৈতিক ও গুপ্ত হত্যার ঘটনা। গত 2 দিনে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বুধবার রাত 8টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। বৃহস্পতিবার বেলা 12টার দিকে গাজীপুরের 17 নম্বর ওয়ার্ডের মোগরখাল এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতাকে গুলি করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই দিন ভোরে শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হন। পুলিশের ধারণা, ককটেল বানানোর সময় এই বিস্ফোরণ ঘটে। এর আগে প্রকাশ্যে দিবালোকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে গুলি এবং পরে তার মৃত্যু ঘিরে অন্তত 2 সপ্তাহ পরিস্থিতি উত্তপ্ত থাকে। ভোটের তফসিল ঘোষণার পরেও এসব নেতিবাচক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা সংখ্যা দেখা দিয়েছে, হচ্ছে কঠোর সমালোচনাও। এছাড়া নির্বাচনের বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের শরিকরাও বসে নেই। যে কোনো উপায়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে তারা। এমন পরিস্থিতিতে মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিরোধ তীব্র আকার ধারণ করেছে, যা নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের পালে হাওয়া দিচ্ছে। বিশেষ করে বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী দলগুলো প্রকাশ্যে নানা অভিযোগ তুলছে। জামায়াত নেতারা একদিকে বিএনপিকে ইঙ্গিত করে বক্তব্য দিচ্ছেন, অন্যদিকে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। দলটির অভিযোগ, প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। এনসিপিও প্রায় একই সুরে কথা বলছে। বিএনপির দিকে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছেন দলটির নেতারা। প্রশাসন ও বিএনপিকে ঘিরে অভিযোগ তুলেছে তারাও। নির্বাচন সামনে রেখে এসব কর্মকাণ্ডকে রাজনৈতিক বিশ্লেষকরা নতুন তৎপরতা হিসেবে বিবেচনা করছেন। তারা বলছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ এবং বানচাল করার অপচেষ্টা এখনও চলমান আছে। এমন পরিস্থিতিতে এই অনৈক্য, বিরোধ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা সুযোগ তৈরি করে দিচ্ছে কিনা সেই আলোচনা উঠছে। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত ড আনারুল্লাহ চৌধুরী বলেন, এখানে 2টি বিষয় আছে। প্রথমত, নির্বাচন বানচালের চেষ্টা তো একটা গোষ্ঠী করছেই, তারাই এসব হত্যাকাণ্ড করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এখানে পরাজিত শক্তির ইন্ধন আছে।
তারা নির্বাচন বানচালের সব ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। দ্বিতীয়ত, মূলধারার যেসব রাজনৈতিক দল এখন আছে, যেমন বিএনপি, জামায়াত ও এনসিপি, তাদের মধ্যে মতবিরোধ কিছু থাকতেই পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় এটা থাকে। আদর্শগত ব্যবধান থাকে, কিন্তু এখানে আমরা যদি নির্বাচন চাই, তাহলে দলগুলোকে ক্ষুদ্র দলীয় স্বার্থের ঊর্ধ্বে যে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তা না হলে নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে। এই বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ড বদিউল আলম মজুমদার বলেন, এই ধরনের অভিযোগগুলো চাপে রাখার কৌশল হতে পারে, আবার নির্বাচনী কৌশলও হতে পারে। তবে এখানে বড় কথা হচ্ছে অভিযোগগুলো সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে হতে হবে, নির্দিষ্ট হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে। কারণ এগুলো যদি ভিত্তিহীন হয় এবং প্রকৃত তথ্য প্রমাণের ভিত্তিতে না হয়, তাহলে এখানে অবিশ্বাসী সংস্কৃতি গড়ে ওঠে। এই অনৈক্য নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সুযোগ তৈরি করে দেয়। ফলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এছাড়া অভিযোগ তথ্য প্রমাণের ভিত্তিতে হলে সেখানে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে বলেও মনে করেন বদিউল আলম মজুমদার। দক্ষিণ পূর্ব এশিয়া ইতিহাস বিষয়ে গবেষক আলতাফ পারভেজ বলেন, নির্বাচনে যেসব দল মাঠ পর্যায়ে একটু দুর্বল অবস্থায় থাকে, তারা সবলদের বিরুদ্ধে এরকম অভিযোগ তুলে জনগণের অনুভূতি পেতে চায়, প্রশাসনকে একটা চাপে রাখে। এই ব্যাপার তো ঐতিহাসিকভাবে আছে, এখানে হয়তো সেটাই কাজ করছে। ফলে এটা এক ধরনের তৎপরতা। তিনি আরও বলেন, তবে বাংলাদেশে নির্বাচনকে ঘিরে বিপদ একেবারেই কেটে গেছে এরকমটাও ভাবার কোনো কারণ নেই। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টাও আছে, এটাকে একেবারে উড়িয়ে দেয়া যায় না। ফলে এখন দিন যত যাবে প্রশ্নগুলো উঠোনের গভীরতার ওপর বা যারা এগুলো করছে তাদের আচরণ বা অন্যান্য কর্মকাণ্ডের উপর নির্ভর করবে কোনটা কাজ করছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর মিডিয়া, দেশ এবং বিদেশের সব ফোকাস এখন তার দিকে। ফলে বিব্রতকর অবস্থায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে দলটির সঙ্গে আসন সমঝোতায় ভাগিদার হতে নতুন করে যোগ দিয়েছে এনসিপি। তবে গত কয়েকদিনে জামায়াতের কয়েকজন শীর্ষ নেতা সরকার এবং নির্বাচন কমিশনকে সরাসরি আক্রমণ করে কথা বলছেন। জাতীয় নির্বাচন যখন দোরগোড়ায়, তখন তাদের এই ধরনের বক্তব্য নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন এটা সরকার ও নির্বাচন কমিশনকে চাপে রাখার, সরাসরি এবং পরোক্ষভাবে বিএনপিকে চাপে রাখার কৌশল। বুধবার এক প্রেস বিক্ষিণে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের আশঙ্কা দেখা দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে অতীতের মতো পাতানো নির্বাচন হতে পারে। এই ধরনের নির্বাচন দেশকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাবে। একই দিন নির্বাচন কমিশনে গিয়ে সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করে জামায়াত ইসলামী। এর আগে রোববার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার স্বাক্ষরিত এক বিবৃতিতে নির্বাচনী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কিছু রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে জামায়াত। তাদের দাবি, তথ্য প্রমাণ কাগজপত্র দাখিল করার পরেও আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় নিয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করে দেয়া হচ্ছে বলে দাবি করে তারা। এদিকে প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। এমন বক্তব্য ছাড়াও বিভিন্ন সময় দলটির বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদী পদযাত্রার আগে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে, সেই দলটি হল বিএনপি। এছাড়া দলটির আরও একাধিক নেতা বিভিন্ন সময় সভা, সেমিনারে বা সামাজিক মাধ্যমে সরকার, ইসি ও বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে। জানতে চাইলে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বলেন, আমরা সুস্পষ্টভাবে আমাদের অভিযোগগুলো করেছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান, সচিবরা তাদের পার্টি অফিসে গিয়ে দেখা করছেন, প্রশাসনের লোকজন গিয়ে হাজিরা দিচ্ছেন। এগুলো হলো মাঠ পর্যায়ে প্রশাসনের মধ্যে বিভিন্ন বার্তা যায়। আমরা প্রার্থিতা বাছাই প্রক্রিয়া সুস্পষ্ট দেখলাম প্রশাসন কিভাবে একপাক্ষিক আচরণ করছে। এদিকে বিএনপি মনে করছে কোনো দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায়। হঠাৎ করে নির্বাচন কমিশনে গিয়ে প্রমাণ ছাড়া অভিযোগ ও কোনো নেতার বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া এরই অংশ। তবে জনগণ এখন অনেক বেশি সচেতন, তাদের উদ্দেশ্য সম্পর্কে জনগণও বোঝে। দলটির নেতারা বলছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনও চলমান আছে। দীর্ঘ বছর ধরে দেশের মানুষ ভোট পায়নি, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সুতরাং কোনো কথাবার্তায় আর জনগণ বিভ্রান্ত হবে না, তাই কোনো ষড়যন্ত্র করে আর লাভ হবে না। এবারে নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সারা দেশে নির্বাচন নিয়ে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল বলেন, কয়েকটি দলের বক্তব্য নতুন কোনো পরিস্থিতি সৃষ্টিত সংখ্যা আছেই। মাঝখানে সংখ্যার গতিটা একটু কমে গিয়েছিল, এখন আবার গতিটা বেড়েছে। ডিসি এসপিরা একটি দলের পক্ষপাতিত্ব করা যে অনুমান নির্ভর, তথ্য প্রমাণ ছাড়া মুখস্থ আড়ানো, এটা তো একটা রাজনৈতিক দলের স্বাভাবিক বৈশিষ্ট্য হতে পারে না। তারা নিজেদের দেশ পরিচালনার দায়িত্ব পাবেন কবে বলে দাবি করেন বা আশা করেন? তাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আসা মানে জনগণকে বিভ্রান্ত করে গড়ে তোলা। এর ফলে মনে হচ্ছে এই তো বোধহয় আগের আমল আবার ফেরত আসলো। কথায় কথায় অভিযোগ করা ঠিক নয়। কথাবার্তা বলার ব্যাপারে তাদের আরও সতর্ক ও সংযত হওয়া উচিত। না হলে তো সাধারণ মানুষের মনে একটা শঙ্কা থেকেই যায়। আর যে হারে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মানুষ তো এমনিতেই আতঙ্কে আছে। এর মধ্যে যদি আবার রাজনৈতিক আতঙ্ক উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে মনে করতে হবে নির্বাচন নিয়ে কোনো গভীর ও সুদূর প্রসারী পরিকল্পনা আছে। প্রথম দিকে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে বিএনপির সঙ্গে এনসিপি সহ জামায়াত ও কয়েকটি ইসলামী দলের মত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।